তো আজ আমরা এমন একজন রাজার কথা বলতে যাচ্ছি যার পুরো পরিচয়টাই যেন একটা গল্পের নিচে চাপা পড়ে গেছে। কিন্তু জানেন তো, সেই কিংবদন্তির আড়ালের সত্যিটা কিন্তু আরও অনেক বেশি ইন্টারেস্টিং। চলুন শুরু করা যাক সেই বিখ্যাত গল্পটা দিয়েই, বাংলার শেষ মহান হিন্দু রাজা লক্ষণ সেনের গল্প। ১৩ শতকের একটা ফার্সি বই আছে, নাম তাবাকাত-ই-নাসিরি। সেখানে বেশ নাটকীয় একটা ছবি আঁকা হয়েছে। ভাবুন একবার, একজন বেশ বয়স্ক রাজা রাতের খাবার খেতে বসেছেন, আর ঠিক সেই মুহূর্তে আচমকা আক্রমণে তার রাজধানীর পতন ঘটছে। আর এই পুরো গল্পের সবচেয়ে অবিশ্বাস্য অংশ কোনটা জানেন? আক্রমণকারীর সংখ্যা। বলা হয় মাত্র ১৮ জন ঘোড়সওয়ার নাকি বিশাল পতনের কারণ হয়েছিল। ভাবা যায়? গল্পটা শুনলে চমকে যেতে হয়, তাই না? কিন্তু আধুনিক ইতিহাসবিদরা ঠিক এখানেই একটা বড়সড় প্রশ্ন তুলেছেন যে সেন বংশ প্রথমবারের মতো পুরো বাংলাকে এক করেছিল, সেই বিশাল সাম্রাজ্য কি আসলেই এত সহজে ভেঙে পড়তে পারে? এই প্রশ্নের উত্তরটা কিন্তু লুকিয়ে আছে লক্ষণ সেনের নিজের পরিচয়ের মধ্যেই। সেই আক্রমণের দিনের আগের লক্ষণ সেন, তিনি তো শুধু একজন রাজা ছিলেন না, ছিলেন একাধারে একজন যোদ্ধা এবং একজন ঋষি, মানে দুটো পরিচয়ের এক শক্তিশালী মানুষ। সিংহাসনে বসার অনেক আগে থেকেই লক্ষণ সেন ছিলেন একজন জবরদস্ত সামরিক কমান্ডার। তার নেতৃত্বেই কিন্তু সেন সাম্রাজ্য প্রথমবারের মতো বাংলার সীমানা পেরিয়ে বিশাল এক এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছিল। তাহলে বোঝাই যাচ্ছে যে তিনি মোটেও কোনো দুর্বল রাজা ছিলেন না, তাই না? বরং তিনি ছিলেন এমন একজন শাসক যিনি একদিকে যেমন তলোয়ার চালাতেন, তেমনি অন্যদিকে জ্ঞান চর্চা আর আধ্যাত্মিকতার একটা অসাধারণ ব্যালেন্স রেখে চলতেন। আর এখান থেকেই আমরা তার সবচেয়ে শক্তিশালী কৌশলের দিকে এগোতে পারি। তিনি শুধু একটা রাজ্য গড়েননি, তিনি গড়েছিলেন সংস্কৃতির এমন এক দুর্গ যা যে কোনো সামরিক পরাজয়কেও হার মানাতে পারে। কিভাবে? তিনি তার রাজসভায় এক কথায় সেই সময়ের ড্রিম টিম তৈরি করেছিলেন। সেরা সব পণ্ডিত আর কবিদের এক জায়গায় নিয়ে এসেছিলেন। আর এই সাংস্কৃতিক মেলবন্ধনটাই রাজ্যের সব প্রভাবশালী মানুষদের এক সুতোয় বেঁধে ফেলেছিল। ব্যাপারটা কিন্তু মোটেও লোক দেখানো ছিল না। এটা ছিল যাকে বলে সফট পাওয়ারে একটা বিশাল বিনিয়োগ। মানে তলোয়ার দিয়ে নয়, জ্ঞান আর সংস্কৃতি দিয়ে ভেতর থেকে রাজ্যকে আরও মজবুত করে তোলার একটা অসাধারণ কৌশল। তো এই রকম একটা প্রেক্ষাপটেই কিন্তু তার শাসনের সেই সবচেয়ে বড় পরীক্ষার মুহূর্তটা আসে, বখতিয়ার খলজির আক্রমণ। সময়টা ছিল আনুমানিক ১২০৪ সাল। প্রচলিত গল্পটা তো আমরা সবাই কম বেশি শুনেছি, যেটা ফার্সি ইতিহাস বইগুলো থেকে এসেছে। সেখানে কি বলা হয়েছে? এক ভয়াবহ আকস্মিক আক্রমণের মুখে পড়ে বয়স্ক রাজা নাকি ভয়েই পালিয়ে গিয়েছিলেন। কিন্তু আধুনিক ইতিহাসবিদ যেমন ধরুন রিচার্ড ইটন, তারা কিন্তু সম্পূর্ণ অন্য একটা ব্যাখ্যা দিচ্ছেন। তারা বলছেন এটা ভয় পালানো ছিল না, এটা ছিল একটা ক্যালকুলেটেড মুভ, একটা কৌশলগত পশ্চাৎপসারণ। উদ্দেশ্যটা ছিল রাজবংশকে টিকিয়ে রাখা, পূর্ববঙ্গের নিরাপদ নদীঘেরা অঞ্চলে সরে গিয়ে। আর এখান থেকেই কিন্তু পুরো ছবিটা পাল্টে যায়। সেন বংশ ধ্বংস হয়ে যায়নি, বরং তারা নতুন পরিস্থিতির সাথে নিজেদেরকে মানিয়ে নিয়েছিল এবং দারুণভাবে টিকেছিল। এটা তাদের অসাধারণ সহনশীলতার একটা বড় প্রমাণ। আর এই টিকে থাকার গল্পটাই কিন্তু লক্ষণ সেনের লিগাসিকে একদম নতুনভাবে দেখতে শেখায়। ফোকাসটা তখন আর রাজ্য হারানোর উপর থাকে না, চলে যায় তার তৈরি করা স্থায়ী প্রতিষ্ঠানগুলোর দিকে। যেমন ধরুন, তার সবচেয়ে বড় অবদানগুলোর একটা ছিল প্রশাসনিক ক্ষেত্রে। তিনি লক্ষণাব্দ নামে একটা নতুন ক্যালেন্ডার চালু করেন, আর সেটা এতটাই কার্যকরী ছিল যে সেন বংশের রাজনৈতিক ক্ষমতা শেষ হয়ে যাওয়ার পরেও প্রায় ৪০০ বছর ধরে বাংলা আর বিহারে ব্যবসা বাণিজ্য হিসাব নিকাশের কাজে এই ক্যালেন্ডারটাই ব্যবহার করা হতো। কিন্তু প্রশ্ন হল, এত বছর পর তার এই গল্প আজকের দিনে, বিশেষ করে বাংলাদেশের মতো একটা দেশের জন্য কেন এত প্রাসঙ্গিক? কারণ তার এই শাসন মডেলটা আমাদের একটা ঐতিহাসিক ব্লুপ্রিন্ট দেয়। এটা দেখায় কিভাবে একটা সহনশীল আর সবাইকে সাথে নিয়ে চলার মতো রাষ্ট্র গড়ে তোলা যায়। শেষ পর্যন্ত হয়তো সবচেয়ে ভালো সারসংক্ষেপটা পাওয়া যায় তার নিজেরই মুখ্যমন্ত্রীর একটা কথা থেকে। তিনি বলেছিলেন, আসল রাজা সে নয় যে তলোয়ার দিয়ে শাসন করে, বরং সেই যে শ্লোক বা সংস্কৃতি দিয়ে শাসন করে, কারণ তার রাজত্ব চিরস্থায়ী। আসলে প্রকৃত সার্বভৌমত্ব তো অস্থায়ী ক্ষমতায় থাকে না, থাকে একটা স্থায়ী সাংস্কৃতিক আর বুদ্ধিবৃত্তিক লিগাসির মধ্যে।